নমস্কার বন্ধুরা। বর্তমানে টি-20 বিশ্বকাপ অর্থাৎ টি-20 ক্রিকেটের বিশ্বকাপ চলছে। গত ওয়ানডে বিশ্বকাপে ভারত ফাইনালে খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গোটা টুর্নামেন্টে ভারত অসাধারণ পারফরমেন্স করেও ফাইনালে তাদের হারতে হয়েছিল অস্ট্রেলিয়ার সাথে। এ পর্যন্ত ঠিকই আছে, খেলায় হার জিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, ইন্ডিয়া হেরে যাওয়ার পরে সে দেশে মানুষ, এক শ্রেণীর মানুষ, সবাই নয়, কারণ ওখানেও প্রচুর ভারতীয় সমর্থক আছে, এক শ্রেণীর মানুষ যেভাবে আনন্দ করেছে, অথচ তাদের দেশ কিন্তু খেলছে না, ফাইনাল অবধি পৌঁছতে পারেনি। ফাইনালে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়েছে এবং এই ইন্ডিয়া হেরে যাওয়ার আনন্দে বাংলাদেশের কিছু মানুষ যেভাবে আনন্দ করেছে, মনে হচ্ছিল সেখানে যেন অকালেই একটা ঈদের উৎসব শুরু হয়েছে। অর্থাৎ একটা দেশ, একটা প্রতিবেশী দেশ, যে দেশের সাথে তাদের অনেক দিনের সম্পর্ক, যে দেশটার সাথে তারা একসময় অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল, তাদের হারায় প্রতিবেশী দেশ উল্লাসে মেতেছে। এবং উল্লাসটা কেমন? উল্লাসটা এমনই যেন সেখানে একটা উৎসব লেগেছে। এক শ্রেণীর মানুষ, সবাই নয় ঠিকই। এই বিশ্বকাপের প্রসঙ্গে আসি। সামান্য কিছু ব্যাপার নিয়েও দেখি সমর্থকদের মধ্যে প্রচুর সমস্যা, তারা দোষারোপ করছে, কথায় কথায় তারা বলছে ইন্ডিয়া চোর, আইসিসি চোর। এই যে ব্যাপারগুলো ঘটছে, এটা কেন হচ্ছে? এরকম একটা পরিস্থিতির কেন তৈরি হবে? বর্তমানে যা পরিস্থিতি, দুদেশের সমর্থকদের মধ্যে একটা যেন দ্বন্দ্ব লেগেই আছে। এই পরিস্থিতিগুলো সত্যি কাম্য নয়। খেলাটা খেলার জায়গায় থাকুক না, খেলতে নামবে মাঠে দুদল, মাঠের মধ্যে তাদের একটা লড়াই হবে, কেউ জিতবে কেউ হারবে, এটাই স্বাভাবিক। কখনো বাংলাদেশ জিতবে, কখনো ইন্ডিয়া জিতবে, কিন্তু খেলার মাঠের লড়াই, খেলার মাঠের যে প্রতিদ্বন্দ্বিতা, সেটা আমরা বাইরে কেন আনব? সেটা দর্শকদের মধ্যে একটা তুমুল সংঘর্ষের সৃষ্টি কেন হবে? এটা সত্যি দুঃখের বিষয়। আমরা একটা সময় দেখতাম পাকিস্তান ভারতের লড়াই হলে দু দেশের দর্শকদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করত। আমরা অনেকেই পরস্পরকে শত্রু দেশ হিসাবে মনে করি, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেকটা বেরিয়ে এসেছি। এখন কিন্তু পাকিস্তানের সাথে খেলা হলে কিন্তু সেই একটা জেতার একটা অদম্য ইচ্ছা সেটা থাকে প্লেয়ারদের মধ্যে, বা সে যে কোনো খেলায়, কিন্তু সেই যে সংঘর্ষপূর্ণ মনোভাব সেটা কিন্তু নেই। আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা সেই জায়গাটা কাটিয়ে উঠেছি। কারণ প্রতিটা পাকিস্তানের প্লেয়ার বা আমাদের ভারতীয় প্লেয়ার যারা আছে, তারা কিন্তু পরস্পরকে শ্রদ্ধা করে। তাদের লড়াইটা কিন্তু শুধু খেলার মাঠেই সীমাবদ্ধ, এবং কেউ ভালো খেললে দরাজ কণ্ঠে কিন্তু বিরোধী দল বা বিরোধী পক্ষ তারা কিন্তু প্রশংসা করছে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ একটা ছোট দেশ, একটা প্রতিবেশী দেশ, তাদের এই আচরণ সত্যিই কাম্য নয়।
আবার বলছি, বাংলাদেশের সমস্ত সমর্থকদের কথা বলছেন, আমি জানি ভারতের প্রচুর সমর্থক রয়েছে বাংলাদেশে, কিন্তু এই পরিস্থিতিটা কেন তৈরি হলো এটা কিন্তু ভাববার বিষয়। এই পরিস্থিতিটা যাতে না বাড়ে, পরিস্থিতিটাকে সামাল দিতে হবে। এবার আসি, আমার যেটা ব্যক্তিগত মনে হয় এই সমস্যাটা কেন তৈরি হয়েছে। আমার মনে হয় এই সমস্যার পেছনে বাংলাদেশের কিছু সাংবাদিক, ইউটিউবার এবং যারা ফেসবুক পেজ চালায় আর কি, তাদের একটা ভূমিকা রয়েছে। ভূমিকাটা কেমন? তারা সবাই তাদের সংবাদপত্র বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ এমন এমন বিষয়গুলো তারা উপস্থাপন করতে চায় যাতে করে তাদের পেজের ফলোয়ার বাড়ে, ভিউয়ার্স বাড়ে, বা বেশি সংখ্যক মানুষ তাদেরকে অনুসরণ করে। এটা কিন্তু তাদের একটা ব্যবসায়িক পরিকল্পনা। এর সাথে কিছুটা ঈর্ষাও হতে পারে। এখানে কিন্তু কোনো যুক্তি নেই, কোনো যুক্তির তারা ধার ধারে না। যুক্তির ধার ধারে না এই কারণে বলছি, আমার বিভিন্ন কিছু দেখে আমার এটা মনে হয়েছে, ওখানকার কিছু, সব সাংবাদিকদের কথা বলছি না, কিছু সাংবাদিক রয়েছেন তারা কিন্তু সমস্যাটাকে জিইয়ে রাখতে ভালোবাসে। বলতে অপ্রিয় হলেও একটা কথা বলছি, ওখানকার কিছু কিছু সাংবাদিক সত্যি অশিক্ষিত, ইংরেজি ভালো বোঝে না, হিন্দিটাও ভালো বোঝে না। তাই ওরা কি করছে, যে কথাগুলো কোনো প্লেয়ার, ভারতীয় প্লেয়াররা বলছে বা মাঠে যা হচ্ছে বা কোনো ধারাভাষ্যকার যেটা বলছে, সেটা কিছুটা বুঝছে, বেশিটাই বুঝছে না, এবং সেই নেগেটিভভাবে সেগুলো নিয়ে নেতিবাচক যে ধ্যান ধারণাগুলো তাদের সেই বক্তব্যের মধ্যে প্রকাশ করে, সেটা তারা খবরে ফলো করে প্রচার করছে, অথচ আদৌ এরকম কিছু ঘটেনি। আর সাধারণ মানুষ যারা সমর্থক, তারা এগুলো দেখে তাদের মধ্যে একটা রাগ, ক্ষোভ তৈরি হচ্ছে। এগুলো সমস্যার অধিকাংশটাই কিন্তু এরা তৈরি করছে, ইউটিউবাররা তাই করছে। সামান্য সামান্য বিষয়গুলো তারা এমনভাবে পরিবেশন করছে যাতে জনগণ ক্ষেপে যায়, যাদের মধ্যে দ্বন্দ্বটা লেগেই থাকে। আর এই দ্বন্দ্বটা লেগে থাকলে তাদের সুবিধা, তাদের চ্যানেলটা বা তাদের ইউটিউব চ্যানেলটা, তাদের সংবাদপত্রের এই খবরগুলো গরম হয়ে প্রকাশ হবে, একটা সবসময় একটা বৈরিতার আবহাওয়া তৈরি হবে। এছাড়া যেটা মনে হয়, কিছুটা এই যে সংখ্যালঘু সংখ্যাগুরু ধর্মীয় সুরসুরিও এর মধ্যে কাজ করছে, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। কারণ ধর্মটাকে বিক্রি করে বা ধর্মটাকে সংকীর্ণভাবে প্রচার করে অনেকে এর ফায়দা তুলতে চায়। বাংলাদেশ একটা মুসলিম প্রধান দেশ, তাদেরকে এটা মনে রাখতে হবে, ভারতে সংখ্যালঘু হিন্দু হলেও এখানে যা মুসলমান রয়েছে, সারা পৃথিবীতে অন্য কোনো দেশে কিন্তু এত মুসলমান নেই। আবার বলছি, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, এখানে কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই কিন্তু মনে প্রাণে ভারতবাসী, এবং প্রত্যেকেই কিন্তু ভারতের জয় চায়। তেমনি বাংলাদেশের দর্শকও তাদের দেশের জয় চাইবে, এটাই স্বাভাবিক। তবে হেরে গেলে আম্পায়ার চোর, ভারত চোর, আইসিসি চোর, এই কথাগুলোর কোনো মানে হয় না। ভারতের ক্রিকেট ইতিহাস কিন্তু অনেক পুরনো, এখান থেকে গাভাস্কার উঠে এসছে, কপিল দেব উঠে এসছে, এরকম প্রচুর কিংবদন্তি প্লেয়ার, সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, অসংখ্য কিংবদন্তি প্লেয়ার কিন্তু এখান থেকে উঠে এসছে। ভারত যদি চুরি করে জিততো,
বা আইসিসি যদি ভারতকে সহায়তা করতো, সেক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে তাদের এই ফর্ম, তাদের এই আহ, খেলার বৈচিত্র্য ধরে রাখা সম্ভব হতো না। এর জন্য দীর্ঘদিন তাদের পরিশ্রম করতে হয়েছে, প্রতিভার সাথে সাথে তাদেরকে অনুশীলন করতে হয়েছে, শৃঙ্খলা ধরে রাখতে হয়েছে। তবেই কিন্তু ভারত আজকে একটা শক্তিশালী দল হিসেবে সারা বিশ্বে পরিগণিত হয়েছে। এখানে কিন্তু কারো সহায়তার প্রয়োজন হয়নি। বাংলাদেশের সমর্থকদের যে সমস্যা আমার যেটা মনে হয়েছে, সেটা হলো তারা সবসময় অজুহাত খোঁজে। ইন্ডিয়ার সাথে জিতে গেলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা জিতে গেছি। কিন্তু হেরে গেলেই তখন তাদের সমস্যা, এই আম্পায়ার এটা করেছে, এইভাবে হয়েছে, এটা হলে আমরা জিতে যেতাম। এবং সাধারণ মানুষ অনেক কিছুই ভাবতে পারে। এই যে গণমাধ্যমগুলো, তাদের দায়িত্ব সাধারণ মানুষকে শান্তিতে রাখা, সাধারণ মানুষ যাতে সঠিকটা বুঝতে পারে। কিন্তু ওখানকার সংবাদপত্রগুলো, ওখানকার ইউটিউবের চ্যানেলের যারা পরিচালক বা যারা ফেসবুক পেজের বিভিন্ন চ্যানেলে কাজ করছেন, তারা কিন্তু এটা না করে তারা কিন্তু ভুল সংবাদ পরিবেশন করে সাধারণ মানুষের মধ্যে একটা বিক্ষোভ তৈরি করছেন। আজকে পাকিস্তানের সাথে কিন্তু ভারতের সেই সমস্যাটা নেই। হয়তো খেলার মাঠে দ্বন্দ্ব হয়, তারপর কিন্তু দু দেশের সমর্থকরা কিন্তু সত্যি ভীষণ দোষারোপ করাটা পছন্দ করে না। আত্মসমালোচনাটা খুব জরুরি। কে কি করলো, কে কিভাবে জিতলো, আরে বাবা, খেলাটা তো সবাই দেখছে। সেই জায়গায় দাঁড়িয়ে দোষারোপের তো কোনো জায়গা নেই। আগে নিজের ত্রুটিগুলো দেখতে হবে। আমরা কোথায় ভুল করলাম, কেন ভুল করলাম, ভুলগুলো সংশোধন করতে হবে। তবেই তো একটা টিম হিসাবে তৈরি হবে, তবেই একটা দীর্ঘ পরিকল্পনার ভিত্তিতে কিন্তু একটা শক্তিশালী দল তৈরি হয়। সেখানে অন্য টিমকে, অন্য দলকে সমালোচনার কোনো জায়গা নেই। নিজের দুর্বলতা ঢাকতে অন্যের অজুহাত খাড়া করার কোনো জায়গা নেই। তাই সমর্থকদের বলবো, আপনারা দয়া করে এই হলুদ সাংবাদিকতার মাধ্যমে যেসব সংবাদপত্র চলে, যেসব ইউটিউবাররা এই সস্তা বাজার পাওয়ার জন্য এইভাবে ভুলভাল সংবাদ পরিবেশন করে, তাদের কথায় নিজেদের চিন্তা ভাবনাকে বিসর্জন দেবেন না। আপনারা যেটা দেখছেন সেটা দেখুন। খেলার মাঠে দ্বন্দ্বটা খেলার মাঠেই থাকুক, সেখানে প্রতিদ্বন্দ্বিতা হোক, খুব প্রতিদ্বন্দ্বিতা হোক। আমরা তো তাই চাই। একটা খেলা হবে, প্রতিদ্বন্দ্বিতার উপর দুই দল সমানভাবে খেলবে, সমানে সমানে লড়াই হবে, তবেই তো ক্রিকেট খেলাটা বেঁচে থাকবে। সেখানে যদি আমরা পারস্পরিকভাবে তির্যক মন্তব্য, পরস্পরকে দোষারোপ করি, সেটা কিন্তু কোনো মতেই কাম্য নয়। আজকে সেহবাগ একটা মন্তব্য করেছিলেন সাকিব আল হাসানকে নিয়ে, যে তার বয়স হয়েছে, তার এবার অবসর নেওয়া উচিত। এই কথার মধ্যে কোনো তো ভুল খুঁজে পাইনি আমি। সেহবাগ একজন সিনিয়র প্লেয়ার, সে একজন কিংবদন্তি প্লেয়ার। সাকিব আল হাসানও অনেক বড় প্লেয়ার, এটা বলতেই পারেন। এখানে দোষের কোথায় আছে? আজকে সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, কপিল দেব, প্রত্যেকেই কিন্তু তাদের শেষ বয়সে এই কথাগুলো শুনতে হয়েছে। এরকম বিশেষজ্ঞ কোনো ব্যক্তি বা কোনো আরও পুরনো প্লেয়ারদের কাছ থেকে তারা তাদের বক্তব্য বলবেই। সেখান থেকে ঘুরে দাঁড়ানোই আমাদের কাজ। সচিন অনেকবার শুনেছে, কপিল দেবকে অনেকবার শুনতে হয়েছে এবার অবসর নেওয়া উচিত, বুড়ো হয়ে গেছে। কিন্তু সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়ে নিজেদেরকে প্রমাণ করেছে। তারা কিন্তু অযথা বিরক্ত হয়নি। সুতরাং আপনারা মাথাটা ঠান্ডা রেখে খেলাটা দেখুন। খেলাটা যেন শুধু খেলার মাঠেই হয়, বাইরে কেন আমরা পরস্পরের দ্বন্দ্বে লিপ্ত হব। আজকে সাকিব আল হাসান যদি একটা ভালো ইনিংস খেলে, আমরা সেটা উপভোগ করব। আজকে রোহিত শর্মা একটা ভালো যদি ইনিংস খেলে, দুই দেশের সমর্থকরাই উপভোগ করব। খেলাটা মাঠে হোক, বাইরে নয়। আর যারা ওখানকার সাংবাদিক, তাদেরকে অনুরোধ করবো, আপনারা একটা সঠিক খবরটা পরিবেশন করুন। অর্ধসত্য, অর্ধ খবর পরিবেশন করে সমর্থকদের বিপথে চালিত করবেন না। এতে করে কিন্তু
দু দেশের পক্ষেই এটা মঙ্গলজনক নয়। এতে করে সমস্যা বাড়বে বই কমবে না। এটুকুই আমার বক্তব্য ছিল। ভালো থাকবেন সবাই। নমস্কার।